بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে যেখান থেকে আমাদের আজকের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছি, সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন। পরবর্তীতে আমরা যারা এই ভিডিওটা দেখব তাদের জন্য রইল সাদর সম্ভাষণ। একটা আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু সমূহ হচ্ছে গত ক্লাসের সাথে সামঞ্জস্য রেখেই মূলত অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকিনের রাসায়নিক ধর্মসমূহ। আহ, আসলে আমাদের আজকের বিষয়টা হচ্ছে কি, ওই অ্যালকিন প্রস্তুতিতে মূলত চিত্র সহকারে বর্ণনা করব। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্নটা সেটা কিভাবে সাজানো যায়, আর সেই ক্ষেত্রে অ্যালকিন প্রস্তুতিতে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সতর্কতা অবলম্বন না করলে কি ঘটনা ঘটতে পারে, বিস্ফোরক পদার্থ হইতে পারে। তো এই বিষয়গুলো আমরা দেখব। তে যাচ্ছি আমরা বোর্ডে গিয়ে দেখি। হ্যাঁ, আমরা যেটা অঙ্কন করলাম সেটা হচ্ছে কি অ্যালকিন প্রস্তুতির একটি প্রসেস বা প্রক্রিয়া দেখানো আছে। এক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে দেখতে হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে নেওয়া হয়েছে রিয়েক্টেন্ট। রিয়েক্টেন্ট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যান এক্সাম্পল দ্যাট ইথাইল ক্লোরাইড, যেটা পাঠ্যবই দেওয়া আছে। আহ, সাথে হচ্ছে কি একটি আমরা যেটাকে বলবো নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়েছি। তাহলে এখানে মূলত বিক্রিয়াটা কেমন করবে, আমরা তো আসলে ইকুয়েশন লিখি, তাহলে প্রসেসটা কি। অনেকে আছে কি শুধু বিক্রিয়াটাই বুঝে, সে কি খুঁজে যে এটা কিভাবে আসলে হয়েছে। না, এর জন্য বলি বাস্তবতা অনেক কঠিন। তুমি বিক্রিয়া লিখে ফেললা আর বুঝে ফেললে স্যার আমি তো পারি, তো তুমি এই চিত্র সাহায্যে তুমি দেখো এটা কেমনে হয়, আর চিত্র সাহায্যে দেখলাম নো, প্র্যাকটিক্যাল করো। অতি দুঃখ মানে আমরা যদি আসলে কি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা কথা বলতে হয়, তোমরা আসলে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল না করি, কিন্তু সেটার জন্য তোমরা দায়ী নয়। সেটা হচ্ছে কি আহ, ভাইরাসটাই দায়ী। ওরা কারা? এই কোভিড-19 ভাইরাসের কারণেই হয়তো তোমরা প্র্যাকটিক্যাল করো না, বা ছবি দেখলা ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্র্যাকটিক্যাল করো। প্র্যাকটিক্যালের বিকল্প নাই, সায়েন্স প্র্যাকটিক্যালের আহ, বিকল্প এটা আসলে বলা যায় না। অনেকে আছে কি প্র্যাকটিক্যাল না করি সে ডাক্তার হতে চায়, অটো ফার্স্ট চায়। যে কি আমি আসলে এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ফার্স্ট সেমিস্টারে এখন। আসলে অনলাইনে দেখে দেখে যদি আমি 1 2 3 4 5টা বছর চলে যাইতো এভাবে অটো ফার্স্ট দিয়ে দিয়ে, তাহলে তো ভালো ডাক্তার হয়ে যেত। তো এরকম না, আসলে প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যালের কোনো বিকল্প নাই। তো এই হিসেবে আমরা একটা প্রসেস দেখতে যাচ্ছি। ইথাইল ক্লোরাইড প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে এখানে একটা তাপমাত্রা দিলাম মাপার জন্য, সেটা হচ্ছে একটা থার্মোমিটার। 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে দেওয়া আছে। এই প্রক্রিয়ায় আমরা এখানে একটা সলিউশন রাখলাম, সেটা হচ্ছে কি ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড, ওই যে একটা প্রসেস বলছিলাম আমি, যে ক্ষেত্রে আমরা অ্যালকোহলীয় সলিউশন নিব, আর একটা হচ্ছে কি যে অ্যালকোহলীয় ছাড়া, এই অংশটা আমরা এখানে পাবো। আমরা কিন্তু পড়ছিলাম যে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন, এটা কিন্তু নিরোধক দ্বারা, অ্যালকাইল হ্যালাইডেরও আসতেছি আমি। তো অ্যালকাইল হ্যালাইড থেকে যখন আমরা কি করি, উম, ওই সালফিউরিক অ্যাসিড মানে যুক্ত করব, সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে এইটা মানে এই দুটার একটা মিশ্রণ এখানে আছে, তাপ দেওয়া হচ্ছে। কিন্তু এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের এখানে ভূমিকাটা কি, এই একটা প্রশ্ন আসবে। এরপরে আমরা আসতেছি যে ওই অ্যালকিন প্রস্তুতি, তোমাদের এখানে কি আরেকটা ছিল যে ইথিন প্রস্তুতির আরেকটা স্টেপ ছিল অ্যালকাইল হ্যালাইড থেকে, ওইটা এরপরে আসতেছি, একটা একটা করে যাচ্ছি যেহেতু এটা আমাদের লাগবে দুইটা। এই জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে একটা কারণে, এই ক্ষেত্রে হচ্ছে কি আহ, যে গ্যাসটা উৎপন্ন হবে তার সাথে এখানে আছে কি বলতো গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড হইলে তো উৎপন্ন গ্যাসটা আসলে কি, যে অ্যাসিডের সে বৈশিষ্ট্য বহন করবেই। আমরা জানি যে একটা প্রোডাক্ট সাধারণত লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে। ঠিক তেমনি যদি দেখি যে অম্ল এবং অন্য কোনো একটা পদার্থ নিয়ে বিক্রিয়া করা হয়, অম্লটা যদি তীব্র হয়ে থাকে সুতরাং তার অ্যাসিড, তার যে প্রোডাক্টটা হবে সেই অ্যাসিডের কিছুটা বৈশিষ্ট্য থেকে যায়। এবং এখানে তাপ দেওয়া হচ্ছে তাহলে বাষ্প হবে, বাষ্প হলে তো অ্যাসিডটাও বাষ্প হবে। অ্যাসিডটা বাষ্প হলে ওই ইথিনের সাথে অ্যাসিড কিছুটা আসতে পারে বা অ্যাসিডের বাষ্প আসতে পারে। যদি আসে তাহলে এখানে ক্ষার কি করবে, তাকে প্রশমিত করে ফেলবে। তো যদি সে প্রশমিত করে ফেলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা গ্যাসটা এখানে কি পাবো, এই গ্যাসটা কিন্তু এই দ্রবণে সে দ্রবীভূত হবে না,
কেন কেন কারণ ইথিন হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন মানে সে সমযোজী বন্ধনে যুক্ত, সে দ্রবীভূত হবে না, এটি স্বাভাবিক, এদের সাথে বিক্রিয়া হয় না। তাহলে এই ইথিনটা এখান থেকে আসে আসে এদিকে আসবে, পানির নিম্নমুখী, এখানে ওয়াটার থাকবে, পানির নিম্নমুখী দেওয়া হলো, এটা উপর দিকে আসতে গিয়ে আমরা সংগ্রহ করবো। কেন? কারণ আমরা জানি ইথিন গ্যাসটা হচ্ছে বায়ু অপেক্ষা হালকা। তো হালকা হওয়ার কারণে এটা কি কিভাবে সংগ্রহ করতে হবে, গ্যাস জেটটা কি এইভাবে সংগ্রহ, মানে এটা এইচেন এখানে দিলে উপর দিকে থাকবে, তো ওই গ্যাসটা নিচের দিকে ধাক্কা দিয়ে নেমে উপরে উঠতে পারবে না। কিন্তু কার্বন ডাইঅক্সাইড হলে তুমি এটাকে কি করবা, এইভাবে নিতে পারো। এখানে কার্বন ডাইঅক্সাইড থাকলে সে উপরে উঠতে পারতেছে না, বেশি হলে সেটা উপরে উঠবে, এটা স্বাভাবিক। কিন্তু নিচের দিকে থাকবে কেন, কার্বন ডাইঅক্সাইড বায়ু অপেক্ষা ভারী। তাহলে হালকা গ্যাসগুলো সাধারণত কি করতে হয়, এইভাবেই আমরা সংগ্রহ করি। এখান থেকে একটা প্রসেস দেখেছি, সেটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড থেকে যখন আমরা অ্যালকিন তৈরি করব। তো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির একটা অংশ হচ্ছে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে, আমরা এই যে অনুপাতটা নিলাম সেটা কি কি ছিল, সেটা অনুপাতটা একটু মনে রাখবা, 2:1, 2:1, 2:1। অর্থাৎ এখানে আসলে আহ, কার কতটুকু অনুপাত মনে রাখবে। অ্যাসিড হচ্ছে, এটা হচ্ছে 2 হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের পরিমাণটা কিন্তু এখানে বেশি, অ্যালকোহলের পরিমাণটা এখানে কম, তাপমাত্রা হচ্ছে 170। তাহলে বোঝা গেল যদি আমরা এই বিক্রিয়াটাই অ্যালকিন বা ইথিন প্রস্তুত করতে যাই, তাহলে অবশ্যই আমাদের অ্যাসিডের পরিমাণটা হতে হবে ওই অ্যালকাইল হ্যালাইডের চেয়ে, মানে এটা দ্বিগুণ হবে আর কি, এক কথায় বলে। দ্বিগুণ নিলে পরে তখন আমরা এটা কিন্তু পাবো। কারণ যদি প্রশ্ন হয় আচ্ছা আমি যদি ভুলে ভুলে এরকম একটা কাজ করে ফেলি যে 1:2 নিয়ে নিলি, তাহলে কি হবে? হ্যাঁ, 1:2 নিলে পরে মোল প্রোডাক্টটাই চেঞ্জ হয়ে যাবে। একটা কন্ডিশন, এটা দেখাই দিব আমি, যেহেতু তোমাদের বইয়ে সার্বিক বিক্রিয়া দেওয়া, আমি ব্যাগে ব্যাগে বিক্রিয়াটা লিখবো। পরে আসতেছি, তার মানে এইটার অনুপাতটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। মানে 2:1 এর পরিবর্তে যদি 1:2 হয়, তাহলে মোল প্রোডাক্ট চেঞ্জ হয়ে অ্যালকিন না হয়ে ইথার হয়ে যাবে। প্রশ্ন থাকে স্যার ইথারে তো জীবনও নাম শুনি নাই, আমি ইথারের নামটা একটু শোনাই দিচ্ছি। ইথার মানে কি? আমরা জানি একটা অক্সিজেনের কয়টা হাত থাকে, দুইটা হাত থাকে। তো দুইটা হাত মানে কি, দুইটা হাতের ক্ষেত্রে যদি আমরা দুইটা অ্যালকাইল বা অ্যারাইলের সাথে যুক্ত করি, একটা উদাহরণ দিচ্ছি, অ্যালকাইল বা অ্যারাইলের সাথে, ধরো এই ক্ষেত্রেই আমি একটা, এই যে লাল যে অংশটা আছে এখানে আমার হাতে যেটা নিলাম, এটা হচ্ছে একটা অক্সিজেন। তো একটা অক্সিজেনের দুটি হাত থাকে, এই দুইটা হাত যদি দুইটা অ্যালকাইল যেমন মিথাইল ইথাইল দ্বারা যুক্ত থাকলো, অথবা এদিকে একটা বেঞ্জিন চক্র এদিকে একটা বেঞ্জিন চক্র থাকে, তখন যে একটা যৌগ হয় এটাকে সাধারণত আমরা ইথার বলি। যেমন এই অক্সিজেনটার ক্ষেত্রে আমি কি করলাম, এখানে একটা চাকরিক যৌগ না, স্বাভাবিক 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ লাগাই, আপাতত বুঝে নিব। তাহলে কি হইলো, এই অক্সিজেনের এই যে লাল যেটা আছে, এই অক্সিজেনের এক প্রান্তে আছে 3 কার্বন, মানে এটাকে আমরা কি বলবো, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। তো প্রোপেন থেকে যখন একটা অ্যালকাইল মানে কি অক্সিজেনের একটা হাত যুক্ত করে দিব, তখন কিন্তু সে হয়ে যাবে প্রোপাইল। কেন? প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কমন হয়ে গেছে। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, তুমি এটা যখন একটা অক্সিজেন যুক্ত রাখবে, তখন এটাকে আরেকটা নাম বলতে পারো। হ্যাঁ, 2 কার্বন যদি হয়, এই যে আমি এখন দুইটা দিয়ে বুঝাই, 2 কার্বন যদি হয় তাহলে এটাকে আমরা বলবো ইতো অক্সি। 1 কার্বন যদি হয় তাহলে মিতো অক্সি, মানে অক্সিজেন যুক্ত আছে আর কি, এভাবে বলা যায়। আপাতত ইথারটা থাক, আমি এটাকে প্রোপিন মানে 3 কার্বন হলে প্রোপক্সি, এগুলো দরকার নাই। এখন ইথারের ক্ষেত্রে এটা দেখতেছি, এই যে এই একটা অক্সিজেনের দুইটা হাত, এদিকে একটা অ্যালকাইল এদিকে একটা অ্যালকাইল, অথবা এদিকে একটা বেঞ্জিন চক্র এদিকে একটা বেঞ্জিন চক্র, যখন যুক্ত হবে তখন সেটার নাম হবে ইথার। এই যে আমরা প্রসেসটা দেখলাম, আমাদের সবার উদ্দেশ্যটা কি, অ্যালকিন প্রস্তুত করব, মানে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করব। শুধুমাত্র কন্ডিশনটা যদি আমরা না জানি, তাহলে মোল প্রোডাক্ট অ্যালকিন না হয়ে এটা হয়ে যাবে, মানে এটা না আসলে ইথার হয়ে যাবে। সেটা কিভাবে, বিক্রিয়াটা আমি দেখিয়ে দিব তোমাদের। ওই চিত্রটা আসলে তোমরা কাছে জানা থাকলে এসে পরবর্তীতে আমি এটা আবার অঙ্কন করতেছি না। তো কি কি মানে পরিবর্তনটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমি যদি এখানে
এই পটাশিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে এখানে কি আছে, ক্ষার না দিয়ে অ্যাসিড দিয়ে দিই, তাহলে কি হবে? অ্যাসিড দিলে আসলে যেটা আমাদের উদ্দেশ্যটা কি, যে উৎপন্ন গ্যাসটা থেকে আমি অ্যাসিডটাকে মুক্ত করব, কিন্তু অ্যাসিড আর মুক্ত হবে না। অ্যাসিড যদি মুক্ত না হয় কি হয়ে যায়, তাহলে অ্যাসিডটা এখানে এসে মূলত যদি এটা হিট হয় তাহলে এখান থেকে কিছু জলীয় বাষ্প গিয়ে হয়তো বা এই পানিটা অম্লীয় হয়ে যাবে। তাহলে আমরা মূল যে পিওর ওই গ্যাসটাকে প্রস্তুত করা, এটা আমরা দিতে পারবো না। আচ্ছা, আসি পরের স্টেপে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, ফার্স্ট একটু বলি, একটা গুলতলি ফ্লাক্স, এই যে গুলতলি ফ্লাক্সের উপরে একটা কর্ক বা ছিপি নেওয়া হয়, ছিপিটা ছিদ্র করা, তো তোমরা জানো এগুলো কর্কের ছিপি। একটু দেখাই দিচ্ছি একটু অংশ যদি ইজিলি, কর্ক বা ছিপি একটা, আচ্ছা হ্যাঁ, অনেকটা আসলে তোমরা এর আগেও একবার এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল দেখছো। আসলে কর্ক বা ছিপি কোনটা, এই হচ্ছে কর্ক, এটাকে আমরা ছিদ্র করি এরপরে মোম দিয়ে এটাকে করা হয়, এরপরে এখানে দিয়ে এটার সাইজ মাফিক আছে, প্রত্যেকটা তুমি সাইজ দিতে পারবা, এখানে নিয়ে টাইট করার হবে। পরে এটাকে নিয়ে আমি যেভাবে যেটা দিলাম ওই প্রসেসে আমরা থার্মোমিটার দিই বা অন্যটা যেটা দিই, তো এই প্রবেশ করালাম। ধরো আপাতত একটা জাস্ট একটা নমুনা দেখাইতেছি আর কি। তো যেভাবে যাবে, এখানে যদি হিট দিই তাহলে এখান থেকে সেই দিকে যাবে, ঠিক না? তো এটা এই কয়েকটার মধ্যে আমি অলরেডি কি করছি, একটা এটাকে বলা হয় থিসল ফানেল। তো এইদিকে আসলে আমরা কি করবো, এরকম আর একটা কাঁচ লাগাই দিলি তো এই প্রসেস হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এইভাবে আহ, একটা গুলতলি ফ্লাক্স, এর মধ্যে কর্ক বা ছিপি, নামগুলো মনে রাখবা, কাঁচ নল, তারপরে এটাকে উলফ বোতল বলা হয় বা দুই মুখ বিশিষ্ট একটি বোতল। দুই মুখ বিশিষ্ট বোতল যদি তোমার না থাকে, তাহলে তুমি কি করতে পারো, একটা গুলতলি ফ্লাক্স নিয়েই বা একটা কনিক্যাল ফ্লাক্স নিতে পারো। কনিক্যাল ফ্লাক্স আসলে এই হচ্ছে কি, আমরা যদি কনিক্যাল ফ্লাক্স দেখি, হ্যাঁ কনিক্যাল ফ্লাক্স নিয়েও তুমি দেখাইতে পারবা, ওই যে এটা, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। তুমি এটাকে নিয়ে কি করতে পারো, এই যে লাগাই দিলাম না, তখন আমি কি করতে পারি, এই এই ওটার পরিবর্তে জাস্ট আমার একটা মূলত বিকার, বিকার হলে হচ্ছে না, মানে কনিক্যাল ফ্লাক্স অথবা গুলতলি ফ্লাক্স অথবা উলফ বোতল। উলফ বোতল হলে কি, এটা ব্যাটার হয়, কারণ অলরেডি তার দুইটা মুখ দুই দিকে আছে, আর নাহলে একটা আমাদের দুইটা করতে করতে হয়, ঠিক না? এই যে এইভাবে দিলাম, তো এইভাবেও তুমি কাজটা করতে পারবে। আচ্ছা, একটা একটা করে ধাপ অনুযায়ী আমি আসতেছি। আমরা এখান থেকে দেখলাম গুলতলি ফ্লাক্স থেকে যে গ্যাসটা আসবে এখানে আসলো, তো গ্যাসটা একটু অম্লধর্মী হতে পারে, কারণ এখানে ক্ষার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতেছি। আরেকটা বিষয় হচ্ছে কি, ক্ষার সালফিউরিক অ্যাসিডটা কিন্তু 2:1 অনুপাতে, অর্থাৎ 2 অনুপাতে 1, এখানে অ্যাসিডের পরিমাণটা বেশি, তাহলে অবভিয়াসলি গ্যাসের সাথে এখানে অ্যাসিড আসবে। তো এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য ক্ষার ব্যবহার করা হয়েছে। তো এরপরে আসতেছি কি, বিশুদ্ধ গ্যাস পেলাম। এখন আসি আমাদের এই অধিবেশনে কিছুটা ব্যাখ্যা করতে পারবো। কয় মিনিট, 8 মিনিট আছে। আচ্ছা, তো আমরা প্রথম প্রশ্নে আসি, তাপমাত্রাটা যদি এই তাপমাত্রা না রেখে আমরা কি করে ফেলি, 170 থেকে হ্রাস করে 170 থেকে আমি 165 বা 150 প্লাস, under 170, so you will be gets ether। 170 এর নিচেই যদি তুমি তাপমাত্রাটা নিয়ে আসো, আবার 150, 150 এর উপরে, তখন মনে রাখতে হবে ইথার হবে। কন্ডিশনটা দুটি কন্ডিশন সমন্বয় করেই হতে হবে। নাম্বার 1, তাপমাত্রা হ্রাস করতে হবে, অনুপাতটা উল্টা করতে হবে, মানে কি, অ্যালকোহলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং অ্যাসিডের পরিমাণটা কম দিতে হবে। তাহলে বিক্রিয়াটা কেমন হবে আমি বোর্ডে দেখাই দিতেছি। আর তোমরা আমরা নিলাম অ্যালকোহল, সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডকে আমরা ভেঙে লিখতে পারি বাইসালফেট অর হাইড্রোজেন সালফেট অ্যান্ড প্রোটন। টেম্পারেচার 170 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং অ্যালকোহলের আমাদের যে রুলগুলো আছে, জানি যে ফাংশনাল গ্রুপ মানে সে মূলত বিক্রিয়া অংশগ্রহণ করবে, অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা অংশগ্রহণ করে, ঠিক তেমনি অ্যালকোহলের হাইড্রোক্সিল অংশটা অংশগ্রহণ করে। তাহলে এরা বিক্রিয়া করে কি হয়ে যাবে, ওয়াটার বা ড্রাই হাইড্রোজেন মনোক্সাইড, তাহলে পানি বের করলো। বাট এটা কি, এটার নাম হচ্ছে ইথাইল, হ্যাঁ, আর বাকি রইল কি, হাইড্রোজেন সালফেট। সুতরাং আমরা বলতে পারি এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট অর ইথাইল বাইসালফেট।
কেন? হাইড্রোজেন সালফেট যে কথা, বাইসালফেট একই কথা। তাহলে আমরা লিখতে পারি, আমি সংক্ষেপে লিখলাম, আচ্ছা C3H2H, SO4 না লিখে আমরা লিখবো কি এখানে SO4H, আর সাথে এখানে H2O লিখে রাখলাম কারণ এখান থেকে পানি। তাহলে এই বিক্রিয়াটা কি? এটা ডিহাইড্রেশন প্রক্রিয়া। আমরা বলি এই বিক্রিয়াটা থেকে কিন্তু প্রথম ধাপে পানি অপসারণ হয়েছে। কে কাজটা করেছে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো পানি কিন্তু এখানে জলীয় বাষ্প আকারে বের হবে। যাচ্ছি এই অংশটা পরের স্টেপে। এই জায়গায় যদি আমরা লিখি CH3SO4H প্লাস, এখন যদি আমি কি করি, এগেইন অ্যালকোহল দেই, মানে কি ফার্স্টে দিলাম একবার অ্যালকোহল, আবার অ্যালকোহল, সো এটাকে বলা হয় অতিরিক্ত। একটা কথা দুইবার তিনবার বলা আমরা বলি বেশি কথা বলিস, বেশি বা অতিরিক্ত একই কথা। তার মানে আমি যদি এখানে অ্যালকোহল আবার দেই, তার মানে বোঝা গেছে কি অ্যালকোহলের পরিমাণটা বেড়ে গেছে। তাপমাত্রাটা যদি কমিয়ে দিই, ইথার হয়ে যাবে। যদি আমি এখানে সেকেন্ড স্টেপে আর অ্যালকোহল যুক্ত না করি, তাহলে নিজে নিজেই দেখো এটা কি হয়ে যাবে, বাইসালফেটটা এখান থেকে একটা হাইড্রোজেন টান মেরে নিয়ে সে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে CH2 তার মানে ইথিন হবে। তাহলে কন্ডিশনটা কি হবে, CH2 ডবল বন্ড CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড। মানে বোঝা গেল যদি আমি দ্বিতীয় স্টেপে অ্যালকোহলের মানে আবার না দেই, খাঁটি বাংলায় অতিরিক্ত অ্যালকোহল যদি না নিই, তাহলে আমরা পাইতেছি কি ইথিন। যদি এইটার ক্ষেত্রে এটা স্টার দিয়ে রাখলাম, হ্যাঁ, CH3 CH2 SO4H প্লাস এগেইন ইথানল, তাহলে C2H5OH, তখন কি হবে জানো, ইথক্সি, এটা নাম হচ্ছে ইথক্সি। আর এর তো একটা হাইড্রোজেন দরকার, কারণ সে একটা শক্তিশালী অ্যাসিড। একটা হাইড্রোজেনের জন্য তার অ্যাসিডের কি বলবো, তার চাহিদাটাই রয়েছে, একটা হাইড্রোজেন দরকার। তাহলে এখান থেকে কি করে, একটা হাইড্রোজেন সে টান মারে নিয়ে যাচ্ছে, নিয়েই সে গঠন করে ফেলতেছে কি সালফিউরিক অ্যাসিড। বাট রয়ে গেল কি C2H5O, আমি লিখলাম এটা এখানে C2H5O, আর এখানে সে পেয়েছে কি C2, মানে C2H5 বলতে পারি, তার মানে এটাকে লিখতে পারি C2H5। ইথাইল, ইথাইল মানে ডাইইথাইল ইথার, একটা বিস্ফোরক পদার্থ, ডাইইথাইল ইথার। কেন? কারণ অক্সিজেনের দুই দিকে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। আর সালফিউরিক অ্যাসিড কি করলো, সে আরামসে খেলা লাগাইয়ে বাইরে চলে গেল। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখতে পারলাম, যদি অ্যালকোহলের পরিমাণটা বেশি না হয়, মানে কি সেকেন্ড স্টেপে এগেইন অ্যালকোহল দেওয়া হয়, এন্ড টেম্পারেচার ফার্স্ট স্টেপে 170 ছিল, আমরা একটু কমাই দিলাম সেকেন্ড স্টেপে, কত 150 বা 155, অনেক বইয়ে 155 লিখছে, তুমি 160 লিখতে পারো, নো প্রবলেম, অর্থাৎ আন্ডার 170। দ্বিতীয় স্টেপে অ্যালকোহল দিয়ে যদি তুমি কি করো, যে এই প্রোডাক্ট মেন এই যেটা পাইলা, এটার সাথে কি করো এগেইন অ্যালকোহল এন্ড টেম্পারেচার কি করো হ্রাস করে ফেলো, তখন তুমি পেয়ে যাবে ইথার, একটা বিস্ফোরক পদার্থ, মানে ডাইইথাইল ইথার। এটা কিন্তু ডাইইথাইল ইথার বা ইথক্সি ইথেন বলা যায় আমরা। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, অ্যালকিন প্রস্তুতি করার সময় কন্ডিশন মেনে চলতে হবে।